নমস্কার বন্ধুরা, আমি চামেলি ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি ইতিহাসের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের টপিক হচ্ছে ইউরোপের ইতিহাসের ইউনিফিকেশন অফ জার্মানি, অর্থাৎ জার্মানির ঐক্য। এর আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম যে এসএলএসটির ইউরোপের ইতিহাসের যে বাকি অংশটুকু রয়েছে তা আমি একে একে শেষ করার চেষ্টা করব। ঝর্ণা কলম চ্যানেলে ইউরোপের ইতিহাসের ফরাসি বিপ্লব থেকে ইতালির ঐক্য আন্দোলন অবধি দেওয়া রয়েছে। তোমরা যারা এখনও এই ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই ঝর্ণা কলম চ্যানেল ভিজিট করে ওই ক্লাসগুলো দেখে নাও। এবং আজকের যেটা টপিক ইউনিফিকেশন অফ জার্মানি বা জার্মানির ঐক্য, এখান থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু কোশ্চেন রয়েছে এবং এই কোশ্চেনগুলো আমি তুলে ধরেছি জীবন মুখোপাধ্যায়ের ইউরোপের ইতিহাসের বইটি থেকে। কারণ এসএলএসটির জন্য জীবন মুখোপাধ্যায়ের ইউরোপের ইতিহাসের বইটি সবচেয়ে ভালো এবং তোমরা প্রায় সকলেই ওই বইটি ফলো করো, তাই তোমাদের সুবিধার্থে ওখান থেকেই কোশ্চেনগুলো তুলে ধরার চেষ্টা করেছি, যাতে তোমাদের একবার টেক্সট পড়ার পর এই ক্লাসগুলি দেখলে 100% প্রিপারেশন হয়ে যায়। তো আজকে জার্মানির ইউনিফিকেশন থেকে যে কোশ্চেনগুলো রেখেছি তাহলে চলো দেখে নিই। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার পূর্বে জার্মানি কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিল। অপশানগুলো দেখো, অপশান এ অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশ, অপশান বি ফরাসি বুর্ব বংশ, অপশান সি স্যাভয় বংশ এবং অপশান ডি হচ্ছে অরেঞ্জ বংশ। সঠিক উত্তরটি এখানে অপশান এ অর্থাৎ অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশ। দেখো, বিচ্ছিন্নতাবাদ এবং পারস্পরিক সংঘর্ষ জার্মানিতে একসময় চরম অনৈক্যের সৃষ্টি করেছিল। ফরাসি বিপ্লবের সময় এই কারণে ইতালির মতো জার্মানিও একটি ভৌগোলিক সংজ্ঞামাত্র এই পরিচয়ে আবদ্ধ ছিল। তবে জার্মানির এই চরম সংকটের দিনে ফরাসি বিপ্লব এবং নেপোলিয়নের উত্থান, এই দুটি ঘটনা জার্মানির ইতিহাসে এক নবযুগের সূচনা করেছিল। ফরাসি বিপ্লব শুধু জার্মানি না, ইতালি থেকে শুরু করে বেলজিয়াম এবং আরও ডেনমার্ক সহ আরও বিভিন্ন দেশের যে স্বাধীনতা আন্দোলন বা জাতীয়তাবাদের উত্থান তাকে কিন্তু প্রভাবিত করেছিল। ফরাসি দার্শনিকদের রচনা, স্বাধীনতা, সাম্য, জাতীয়তাবাদের আদর্শ, এগুলি কিন্তু জার্মানির শিক্ষিত সম্প্রদায়কে প্রভাবিত করেছিল। সেখানকার কবি, দার্শনিক, সাহিত্যিক, এদের লেখনীতে তার কিন্তু প্রকাশ রয়েছে। যেমন জার্মান দার্শনিক কান্ট, হেগেল, ফিক্টে, স্নেগেল, এদের রচনাতে কিন্তু জাতীয়তাবাদের বিকাশ রয়েছে। তো তাহলে আজকে প্রথম কোশ্চেনে যেটা বলা হয়েছে যে ঐক্যবদ্ধ হওয়ার পূর্বে জার্মানি কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিল, তো এটা হয়ে যাবে অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশ। ওকে, পরবর্তী দুইয়ের কোশ্চেনে বলা হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার পূর্বে জার্মানি কয়টি ক্ষুদ্র বৃহৎ রাজ্যে বিভক্ত ছিল। তো দেখো, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অর্থাৎ 300টি। ঐক্যবদ্ধ হওয়ার পূর্বে জার্মানি অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশের অন্তর্ভুক্ত ছিল এবং 300টি ক্ষুদ্র বৃহৎ রাজ্যে বিভক্ত ছিল। ওকে, পরবর্তী 3-এর কোশ্চেনে বলা হয়েছে জার্মানিতে প্রথম জাতীয়তাবাদের বিকাশ ঘটান কে। অপশানগুলো দেখো, অপশান এ কোটজেবু, অপশান বি বিসমার্ক, অপশান সি প্রথম উইলিয়াম, অপশান ডি নেপোলিয়ন। তো সঠিক উত্তর এখানে অপশান ডি অর্থাৎ নেপোলিয়ন। ফরাসি বিপ্লবের পর নেপোলিয়নের উত্থান এবং নেপোলিয়নের যে প্রাশিয়া জয় থেকে শুরু করে সমগ্র জার্মানি জয়, এটা কিন্তু জার্মান জাতীয়তাবাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। তো এখানে অপশানের নিরিখে আমরা নেপোলিয়ন সঠিক উত্তর নিয়ে নেব। ওকে, পরবর্তী 4-এর কোশ্চেনে বলা হয়েছে কবে নেপোলিয়ন সমগ্র জার্মানি দখল করেন। দেখো, অপশান এ 1805 খ্রিস্টাব্দে, অপশান বি 1806 খ্রিস্টাব্দে, অপশান সি 1810 খ্রিস্টাব্দে এবং অপশান ডি 1813 খ্রিস্টাব্দে। তো 4-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ 1806 খ্রিস্টাব্দে। 1806 খ্রিস্টাব্দে জেনা এবং অস্টার্ডের যুদ্ধে প্রাশিয়াকে পরাজিত করে নেপোলিয়ন সমগ্র জার্মানি দখল করেন। 1805 খ্রিস্টাব্দে নেপোলিয়ন অস্টারলিজের যুদ্ধে অস্ট্রীয় রুশ বাহিনীকে পরাজিত করেছিলেন এবং তার পরের বছর 1806 খ্রিস্টাব্দে জেনা ও অস্টার্ডের যুদ্ধে প্রাশিয়াকে পরাজিত করে সমগ্র জার্মানি দখল করেন। ওকে, পরবর্তী 5-এর কোশ্চেনে বলা হয়েছে রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয় কয়টি জার্মান রাজ্য নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন।
দেখো, কনফেডারেশন অব দি রাইন বা রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয় 39 অর্থাৎ 39টি জার্মান রাজ্য নিয়ে। নেপোলিয়ন বিচ্ছিন্ন 300টি রাজ্যের পরিবর্তে জার্মানিকে অপেক্ষাকৃত বৃহৎ 39টি রাজ্যে পরিণত করেন এবং এই 39টি রাজ্যকে নিয়ে কনফেডারেশন অব দি রাইন বা রাইন রাষ্ট্রসংঘ গঠন করেন। পরবর্তী 6 কোশ্চেনে বলা হয়েছে জার্মান ঐক্যের অন্তরায় কোনটি ছিল? অপশন এ, জার্মান ঐক্যের পথে প্রথম বাধা ছিল ভিয়েনা চুক্তি। অপশন বি, জার্মান উদারনৈতিক দলের সাথে চরমপন্থী মতাদর্শের বিরোধ। অপশন সি, বিভিন্ন জার্মান রাজ্যের মধ্যে মতভেদ, সন্দেহ ও পারস্পরিক বিদ্বেষ। এবং অপশন ডি, সবকটি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সবকটি। পরবর্তী 7 কোশ্চেনে বলা হয়েছে জার্মানির ঐক্য আন্দোলনের প্রথম পদক্ষেপটি ছিল অপশন এ সর্বজার্মানবাদ, অপশন বি জোলভেরাইন, অপশন সি ডেনমার্কের সাথে যুদ্ধ এবং অপশন ডি সবকটি। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্যান জার্মানিজম বা সর্বজার্মানবাদ। এটাই ছিল জার্মানির ঐক্য আন্দোলনের প্রথম পদক্ষেপ। তবে জোলভেরাইন নামক যে অর্থনৈতিক শুল্ক সংঘ এবং ডেনমার্কের সাথে যুদ্ধ, যেটা বিসমার্কের নেতৃত্বে হয়েছিল, এই দুটোও কিন্তু জার্মানির ঐক্য আন্দোলনের পদক্ষেপ ছিল। তবে প্রথম পদক্ষেপ বললে সর্বজার্মানবাদ হয়ে যাবে। পরবর্তী 8 কোশ্চেনে বলা হয়েছে বুরসেনশাফটেন কি? দেখো, অপশন এ একটি অর্থনৈতিক সংস্থা, অপশন বি একটি গুপ্ত সমিতি, অপশন সি জার্মান বেয়ামাগার, অপশন ডি হচ্ছে জার্মান সংবাদপত্র সংস্থা। তো সঠিক উত্তর এখানে অপশন বি, অর্থাৎ একটি গুপ্ত সমিতি। জেনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিলে এই বুরসেনশাফটেন নামক গুপ্ত সমিতি গঠন করেছিল, যেটা জার্মানির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ বলা যেতে পারে। ছাত্রদের দ্বারা গঠিত একটি গুপ্ত সংস্থা বা সমিতি। পরবর্তী 9 কোশ্চেনে বলা হয়েছে কার্লসবার্গ ডিক্রি কবে জারি করা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো, অপশন এ 1818 খ্রিস্টাব্দে, অপশন বি 1819 খ্রিস্টাব্দে, অপশন সি 1820 খ্রিস্টাব্দে, অপশন ডি 1821 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি অপশন বি, অর্থাৎ 1819 খ্রিস্টাব্দে। দেখো, মেটারনিখ জার্মানিতে সর্বপ্রকার ছাত্র আন্দোলন দমনের উদ্দেশ্যে এই কার্লসবার্গ ডিক্রি জারি করেন। এর প্রধান উদ্দেশ্যই ছিল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, সভা সমিতি নিষিদ্ধ করা, সংবাদপত্রের স্বাধীনতা লোপ করা এবং জাতীয়তাবাদী যে অধ্যাপক এদের বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা। তো এই কারণেই কার্লসবার্গ ডিক্রি জারি করা হয়েছিল 1819 খ্রিস্টাব্দে। পরবর্তী 10 কোশ্চেনে বলা হয়েছে কার্লসবার্গ ডিক্রি জারির প্রত্যক্ষ কারণ ছিল। দেখো, এটা আমি এর আগের কোশ্চেনে বললাম এক্ষুনি, বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদের দমন করা, এটা হয়ে যাবে কিন্তু প্রত্যক্ষ কারণ। ওকে। পরবর্তী 11 কোশ্চেনে বলা হয়েছে জোলভেরাইন নামক শুল্ক সংঘ কবে প্রতিষ্ঠিত হয়? দেখো, 1819 খ্রিস্টাব্দ এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। 1819 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন এর উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় জোলভেরাইন নামক একটি শুল্ক সংঘ, যা অর্থনৈতিক দিক থেকে জার্মানিকে বা প্রাশিয়াকে পরিপুষ্ট করেছিল, যে কারণে জার্মানির ঐক্য আন্দোলন কিন্তু সফল হয়েছিল খুব তাড়াতাড়ি। তো জোলভেরাইন এই শুল্ক সংঘটি 1819 সালে গঠিত হয়। পরবর্তী 12 কোশ্চেনে বলা হয়েছে ভোর পার্লামেন্টে কতজন বিভিন্ন রাজ্যের প্রতিনিধি মিলিত হয়েছিল? দেখো, অপশন এ 150 জন, অপশন বি 200 জন, অপশন সি 275 জন, অপশন ডি 500 জন। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 500 জন। দেখো, জার্মানিতে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বা ফরাসি বিপ্লব এবং নেপোলিয়নের উত্থানকে কেন্দ্র করে জার্মানিতে যে জাতীয়তাবাদের বিকাশ ঘটছিল, সেই
জাতীয়তাবাদী আন্দোলনের চাপে বেশ কয়েকটি জার্মান রাজ্যের অধিপতি নিজ নিজ রাজ্যে উদারনৈতিক শাসন ব্যবস্থা প্রবর্তনে বাধ্য হন এবং এই জাতীয়তাবাদী আন্দোলনের সাফল্যে উৎসাহিত হয়ে 1848 খ্রিস্টাব্দে জার্মানির বিভিন্ন রাজ্যের পার্লামেন্টে নির্বাচিত 500 জন প্রতিনিধি ফ্রাঙ্কফুর্টে একটি প্রস্তুতি সভায় মিলিত হন এবং এই প্রস্তুতি সভায় হচ্ছে ভোর পার্লামেন্ট। ওকে, এটা তোমরা মনে রাখবে। এবং এই ভোর পার্লামেন্ট থেকে কিন্তু 1848 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট এর একটি অধিবেশন বসে। তো এই কোশ্চেনটাও পরে রয়েছে, দেখো বলা হয়েছে 13 কোশ্চেনে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট এর অধিবেশন 1848 সালের কোন দিন বসে? অপশন এ 5ই মে, অপশন বি 10ই জুন, অপশন সি 18ই মে, অপশন ডি 20শে জুন। তো এখানে 18ই মে হয়ে যাবে সঠিক উত্তর। ভোর পার্লামেন্ট এবং ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট এই দুটোই একই সালে এবং এই ভোর পার্লামেন্ট থেকেই ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের অধিবেশন বসে, যেখানে জার্মানিতে প্রাপ্তবয়স্ক নারী পুরুষদের ভোটে সমগ্র জার্মানির জন্য একটি পার্লামেন্ট গঠিত হয়। এটাই হচ্ছে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট, যেটা 1848-এর 18ই মে বসে। পরবর্তী 14 কোশ্চেনে বলা হয়েছে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট সম্পর্কে নিচের কোন উক্তিটি কার্ল মার্ক্সের? দেখো, অপশন এ বিপ্লবী জাতীয়তাবাদের প্রস্ফুটিত পুষ্প, অপশন বি বৃদ্ধাদের সমাবেশ, অপশন সি উকিলদের পার্লামেন্ট, অপশন ডি কোনোটিই নয়। তো 14 এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ বৃদ্ধাদের সমাবেশ এইটি বলেছেন কার্ল মার্ক্স। এছাড়া দেখো, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট সম্পর্কে প্রথম যে উক্তি বিপ্লবী জাতীয়তাবাদের প্রস্ফুটিত পুষ্প, এই উক্তিটি করেছেন কেটেলবি, এবং উকিলদের পার্লামেন্ট এই উক্তিটি করেছেন অধ্যাপক এরিক আইক। এটাও তোমরা মনে রাখবে। পরবর্তী 15 কোশ্চেনে বলা হয়েছে প্রাশিয়া অস্ট্রিয়া ওলমুজের সন্ধি স্বাক্ষরিত হয়। দেখো, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 1850 খ্রিস্টাব্দে প্রাশিয়া অস্ট্রিয়া ওলমুজের সন্ধি। ওকে, পরবর্তী 16 কোশ্চেনে বলা হয়েছে অটো ফন বিসমার্ক কবে প্রাশিয়ার প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন? দেখো, অপশন এ 1862 খ্রিস্টাব্দে এবং এটি হয়ে যাবে সঠিক উত্তর। অটো ফন বিসমার্ক, যিনি প্রাশিয়ার অন্তর্গত ব্র্যান্ডেনবার্গের এক ধনী ভূম্যধিকারীর সন্তান ছিলেন। বিসমার্কের সময়কালটা হচ্ছে 1815 থেকে 1898 খ্রিস্টাব্দ, জন্ম থেকে মৃত্যু। এবং 1862 খ্রিস্টাব্দে বিসমার্ক এক ধুরন্ধর রাজনীতিবিদ হিসেবে প্রাশিয়ার প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন। ওকে, পরবর্তী 17 কোশ্চেনে বলা হয়েছে বিসমার্কের নীতি ছিল অপশন এ বাস্তব রাজনীতি, অপশন বি রক্ত ও লৌহ নীতি, অপশন সি এ ও বি উভয়ই, অপশন ডি গণতন্ত্রের প্রতি উদার নীতি। সঠিক উত্তর এখানে অপশন সি, অর্থাৎ বাস্তব রাজনীতি, রিয়েল পলিটিক এবং রক্ত ও লৌহ নীতি, এই দুটি ছিল বিসমার্কের নীতি। গণতন্ত্রের প্রতি উদার নীতি এটা কিন্তু একেবারেই ছিল না। তিনি ছিলেন গোঁড়া, রক্ষণশীল এবং প্রতিক্রিয়াশীল। গণতন্ত্র, বিপ্লব ও উদারনীতির প্রতি তার বিদ্বেষ ছিল সীমাহীন। তো এটা তো হবেই না। পরবর্তী 18 কোশ্চেনে বলা হয়েছে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে বিসমার্ক কয়টি যুদ্ধ করেন? ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। সঠিক উত্তর এখানে 3টি। ওকে, 3টি যুদ্ধ কি কি ছিল? প্রথমটি ছিল ডেনমার্কের সঙ্গে যুদ্ধ 1864 খ্রিস্টাব্দে। দ্বিতীয়টি ছিল অস্ট্রো-প্রাশিয়া যুদ্ধ, যেখানে ছিল বিখ্যাত শ্যাডোয়ার যুদ্ধ 1866 সালে, এবং তৃতীয়টি ছিল ফ্রাঙ্কো-প্রাশিয়া যুদ্ধ, যেটা সেডানের যুদ্ধ নামেও পরিচিত। তো এই 3টি যুদ্ধের মাধ্যমে বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। ওকে, পরবর্তী 19 কোশ্চেনে বলা হয়েছে ডাচি শব্দের অর্থ। অপশন এ জমিদারি, অপশন বি সম্পত্তি, অপশন সি ছোট নৌকা, অপশন ডি কোনোটিই নয়। ডাচি শব্দের অর্থ জমিদারি। ওকে, পরবর্তী 20 কোশ্চেনে বলা হয়েছে কোন জোড়াটি সঠিক নয়? দেখো, অপশন এ ডেনমার্কের সাথে যুদ্ধ 1864, এটা সঠিক রয়েছে। অপশন বি অস্ট্রো-প্রাশিয়া যুদ্ধ 1866, এটাও সঠিক। অপশন সি বিয়ারিৎসের চুক্তি 1865, এটাও সঠিক। এবং অপশন ডি ফ্রাঙ্কো-প্রাশিয়া যুদ্ধ 1871, এটা ভুল রয়েছে। সেডানের যুদ্ধ বা ফ্রাঙ্কো-প্রাশিয়া যুদ্ধ 1870 সালে এবং
1871 সালে জার্মানির ইউনিফিকেশন হয়ে যাচ্ছে। প্রথম উইলিয়াম হচ্ছেন জার্মানির কাইজার, প্রথম কাইজার। তো এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরবর্তী 21 কোশ্চেনে বলা হয়েছে বিসমার্ক কোন সন্ধিকে ফাটলের উপর কাগজের প্রলেপ বলেছেন? পেপার ওভার দ্য ক্র্যাকস। তো দেখো, অপশন এ গ্যাস্টিনের সন্ধি, অপশন বি বিয়ারিৎসের চুক্তি, অপশন সি ফ্রাঙ্কফুর্ট সন্ধি এবং অপশন ডি হচ্ছে প্রাগের সন্ধি। তো সঠিক উত্তর এখানে গ্যাস্টিনের সন্ধি। গ্যাস্টিনের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? প্রাশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে গ্যাস্টিনের সন্ধি হয়েছিল 1865 খ্রিস্টাব্দে। তো গ্যাস্টিনের সন্ধির মাধ্যমে দুইটি দেশের মধ্যে যে শর্তগুলি ছিল তা দুইটি দেশের কেউই গুরুত্ব দেয়নি বা সঠিকভাবে পালন করেনি, যে কারণে এই সন্ধিকে নিয়ে পরবর্তীকালে একটি বিরোধ বাধে। স্লেজুইক এবং হলস্টেন নামক দুটি স্থানকে নিয়ে অস্ট্রিয়া এবং প্রাশিয়ার মধ্যে বিরোধ বাধে। তো যে কারণে গ্যাস্টিনের সন্ধিকে বিসমার্ক ফাটলের উপর কাগজের প্রলেপ বলেছেন। এছাড়া দেখো, বিয়ারিৎসের চুক্তি, এটা কবে হয়েছিল বললাম? 1865 খ্রিস্টাব্দে। এটা কাদের মধ্যে হয়েছিল? বিসমার্ক এবং ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের মধ্যে। ওকে, দেখো ফ্রাঙ্কফুর্ট সন্ধি, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। এটা কবে হয়েছিল ফ্রাঙ্কফুর্ট সন্ধি? এটা হচ্ছে 1871 খ্রিস্টাব্দের 10ই মে, যখন সেডানের যুদ্ধ হয়ে যায় 1870 সালে এবং তৃতীয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়, তখনই কিন্তু আনুষ্ঠানিকভাবে এই সন্ধির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে এবং প্রথম উইলিয়াম জার্মানির সম্রাট বলে ঘোষিত হন। এর মধ্যে তোমরা মনে রাখবে প্রাগের সন্ধি হয়েছিল 1866 খ্রিস্টাব্দে। ওকে, শ্যাডোয়ার যুদ্ধের পর। দেখো, পরবর্তী 22 কোশ্চেনে বলা হয়েছে জার্মানির ঐক্যের ক্ষেত্রে বিসমার্ক যে বিষয়টির উপর সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন। এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন। অপশন এ নিজ শক্তি বৃদ্ধি করা, অপশন বি অস্ট্রিয়াকে কূটনীতির মাধ্যমে মিত্রহীন করা, অপশন সি ফ্রান্সের সাথে মিত্রতা এবং অপশন ডি সবকটি। তো 22 এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ অস্ট্রিয়াকে কূটনীতির মাধ্যমে মিত্রহীন করা। এইটা কিন্তু জার্মানির অর্থাৎ বিসমার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরিকল্পনা ছিল, কারণ অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ ইনি ভিয়েনা চুক্তির মাধ্যমে বিভিন্ন রাজ্যের উপর বা বিভিন্ন দেশের উপর যেভাবে প্রভাব বিস্তার করেছিলেন, তাতে করে জার্মানির ঐক্য কখনোই সম্ভব ছিল না অস্ট্রিয়াকে মিত্রহীন করতে না পারলে। তাই অস্ট্রিয়াকে কূটনীতির মাধ্যমে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক ছেদ করাই ছিল বিসমার্কের একমাত্র লক্ষ্য, এবং এটা করতে পারলেই তার পরবর্তী পদক্ষেপগুলো খুব সহজ হতো। তাই অস্ট্রিয়াকে কূটনীতির মাধ্যমে মিত্রহীন করাই হচ্ছে জার্মানির ঐক্যের ক্ষেত্রে বিসমার্কের প্রথম লক্ষ্য, যেটাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। পরবর্তী 23 কোশ্চেনে বলা হয়েছে শ্যাডোয়ার যুদ্ধে, ব্যাটেল অফ শ্যাডোয়া, যুযুধান দুই পক্ষ ছিল। অপশন এ অস্ট্রিয়া রাশিয়া, অপশন বি প্রাশিয়া অস্ট্রিয়া, অপশন সি রাশিয়া ফ্রান্স এবং অপশন ডি প্রাশিয়া রাশিয়া। তো দেখো 23 এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ অস্ট্রিয়া প্রাশিয়া শ্যাডোয়ার যুদ্ধ। সালটা কত? 1866, 14ই জুন, যেটাকে 7 সপ্তাহের যুদ্ধ বা 7 উইকস ওয়ার বা শ্যাডোয়ার যুদ্ধ বা কোনিগ্রাৎসের যুদ্ধও কিন্তু বলা হয়। পরবর্তী 24 কোশ্চেনে বলা হয়েছে শ্যাডোয়ার যুদ্ধের তাৎপর্য নিচের কোনটি ছিল? দেখো, অপশন এ জার্মানির উপর অস্ট্রিয়ার কর্তৃত্ব বিলুপ হয়, ফলে ঐক্যের পথ প্রশস্ত হয়। অপশন বি মধ্য ইউরোপের রাজনীতির কেন্দ্রবিন্দু ভিয়েনা থেকে বার্লিনে স্থানান্তরিত হয়। অপশন সি অস্ট্রিয়ার চিরাচরিত শক্তি সাম্যের অবসান ঘটে এবং অপশন ডি সবগুলোই। তো শ্যাডোয়ার যুদ্ধের ফলে কিন্তু এই সবকটি দিক উদ্ভাসিত হয়। জার্মানির উপর অস্ট্রিয়ার কর্তৃত্ব বিলুপ হয়ে যায় এবং ভিয়েনা থেকে ইউরোপের যে শক্তি সাম্য তা বার্লিনে স্থানান্তরিত হচ্ছে এবং অস্ট্রিয়ার চিরাচরিত শক্তি সাম্যের অবসান ঘটছে। এটা কিন্তু সবই সম্ভব হয়েছিল বিসমার্কের কূটনীতির দ্বারা। ওকে, পরবর্তী 25 কোশ্চেনে বলা হয়েছে ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল।
অপশন এ স্পেনের উত্তরাধিকার প্রশ্ন, এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। দেখো 25-এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, স্পেনের উত্তরাধিকার প্রশ্নকে নিয়ে ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধ হয়েছিল, অর্থাৎ সেডানের যুদ্ধ 1870 সালে। 1868 খ্রিস্টাব্দে গণবিদ্রোহের ফলে স্পেনের রানী ইসাবেল সিংহাসনচ্যুত হলে স্পেনবাসী প্রাশিয়ার রাজবংশ হোহেনজোলান বংশীয় প্রিন্স লিওপোল্ডকে স্পেনের রাজপদ গ্রহণের জন্য অনুরোধ করে। এই সংবাদে ফ্রান্সে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তো এই স্পেনের উত্তরাধিকার প্রশ্ন নিয়ে ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধ বা সেডানের যুদ্ধ সংগঠিত হয়। দেখো পরবর্তী 26-এর কোশ্চেনে বলা হয়েছে এমস টেলিগ্রাম কাকে করা হয়েছিল? অপশন এ তৃতীয় নেপোলিয়ন, অপশন বি বিসমার্ক, অপশন সি প্রথম উইলিয়াম, অপশন ডি কাউন্ট বেনেডিক্টকে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ বিসমার্ককে এই এমস টেলিগ্রাম করা হয়েছিল, এবং এই এমস টেলিগ্রাম করেছিলেন প্রাশিয়া রাজ প্রথম উইলিয়াম। ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন একটি রাজনৈতিক কারণে প্রাশিয়া রাজ প্রথম উইলিয়ামকে একটি চিঠি করে এবং বা একটি প্রতিশ্রুতির জন্য আবেদন করে। স্পেনের উত্তরাধিকার সংক্রান্ত সমস্যার কারণেই এই আবেদন করা হয়েছিল। তো প্রাশিয়া রাজ সে সময় তার আবেদনে সাড়া দেবে কিনা বা কি সিদ্ধান্তে নেওয়া যায় ফরাসি সম্রাটের এই কথার প্রত্যুত্তরে তা জানার জন্য বিসমার্ককে এই টেলিগ্রাম করেছিল। তো এটা এমস টেলিগ্রাম নামে পরিচিত। 1870-এর 13 জুলাই এই টেলিগ্রাম করা হয়েছিল। পরবর্তী 27-এর কোশ্চেনে বলা হয়েছে সেডানের যুদ্ধ হয়েছিল 1870-এর কোন দিন? অপশন এ 1 সেপ্টেম্বর, এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। 1870-এর 1 সেপ্টেম্বর সেডানের যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন পরাজিত হন এবং বন্দী হয়েছিলেন। পরবর্তী 28-এর কোশ্চেনে বলা হয়েছে ফ্রান্সে তৃতীয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়। অপশন এ 1870 খ্রিস্টাব্দে, অপশন বি 1871 খ্রিস্টাব্দে, অপশন সি 1875 খ্রিস্টাব্দে এবং অপশন ডি 1876 খ্রিস্টাব্দে। 1870 হয়ে যাবে সঠিক উত্তর। 1870-এর 1 সেপ্টেম্বর সেডানের যুদ্ধ হচ্ছে এবং 4 সেপ্টেম্বর তৃতীয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা ঘটছে। দেখো পরবর্তী 29-এর কোশ্চেনে বলা হয়েছে ফ্রাঙ্কফুর্ট সন্ধির শর্ত অনুসারে ফ্রান্স রাশিয়াকে, এখানে রাশিয়া হবে না, এটা প্রাশিয়া হবে, প্রাশিয়াকে কত টাকা ক্ষতিপূরণ দেয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ $500 মিলিয়ন। 1871-এর 10 মে ফ্রান্স এবং প্রাশিয়ার মধ্যে ফ্রাঙ্কফুর্টের সন্ধি হয়। তো $500 মিলিয়ন ফ্রান্স প্রাশিয়াকে দেয়। এছাড়া ফ্রান্স প্রাশিয়াকে মের্চ ও আলসাস লোরেন ছেড়ে দিতে বাধ্য হয়। রোম থেকে ফরাসি সেনা প্রত্যাহিত হয় এবং রোম ইতালির অন্তর্ভুক্ত হয়। এছাড়া প্রাশিয়া রাজ প্রথম উইলিয়াম জার্মানির সম্রাট বা কাইজার বলে ঘোষিত হন। এইগুলো ছিল ফ্রাঙ্কফুর্ট সন্ধির শর্ত। তো পরবর্তী কোশ্চেন 30-এর ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট বা কাইজার কে ছিলেন? এটা আমি এক্ষুনি বললাম, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তো প্রথম উইলিয়াম হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তো আজকে ছিল এই 30টি কোশ্চেন। আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের ভালো লেগেছে এবং জীবন মুখোপাধ্যায়ের ইউরোপের ইতিহাসের বইটি টেক্সট পড়ার পর এই ক্লাসটি করলে তোমাদের এসএলএসটির জন্য যে প্রিপারেশন তার অনেকখানি কভার হয়ে যাবে। তোমরা আজকের ক্লাসটি যারা প্রথম দেখছো এবং ঝর্ণা কলম চ্যানেল যারা প্রথম ভিজিট করছো, আশা করি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন ক্লাস পাওয়ার জন্য, এসএলএসটি এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য। তো আজকের ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।